বহুল আলোচিত, বহু উচ্ছ্বাসের দিল্লি প্রেস কনফারেন্সটি শেষ পর্যন্ত সমাপ্ত হয়েছে। আমি নিশ্চিত দর্শক আপনাদের অনেকেই সেটি লাইভ দেখেছেন, অনেকেই ইউটিউবে কিংবা ফেসবুকে পরবর্তীতে ভিডিও দেখেছেন। আচ্ছা, ঠিক করে বলুন তো, সত্যি করে বলুন তো, পুরো অনুষ্ঠানটি দেখে কিংবা অনুষ্ঠানের যতটুকু দেখেছেন সেইটুকু দেখে আপনার কি মনে হয়েছে? আপনি কতটা উজ্জীবিত হয়েছেন? কতটা নতুন আশায় বুক বাঁধতে পেরেছেন কিংবা কতটা স্বপ্ন তৈরি হয়েছে আপনার মনে? এই প্রশ্নটা আপনাদের সামনে রেখে আমি আলোচনাটায় ঢুকতে চাই। আমি অবশ্যই একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এই অনুষ্ঠানটিকে একটু দেখতে চাই। আমি জানি আপনাদের অনেকেরই হয়তো আমার আলোচনাটা ভালো লাগবে না, পছন্দ হবে না। অসুবিধা নেই, পছন্দ না হলে বকা দিতে হলে সেটা বকাও দিয়েন। কিন্তু আমি অনুরোধ করব আমার কথাগুলো শুনবেন এবং আপনারা আপনাদের যুক্তি দিয়ে একটু জাজ করার চেষ্টা করবেন। আমি বলছি না যে আমি যা বলছি তাই ঠিক, কিন্তু প্রায় 18 মাস পরে এখন এসে আওয়ামী লীগকে নিয়ে কিছু কিছু ক্রিটিক করার দরকার আছে বলে আমার মনে হয়েছে, কিছু কিছু জায়গায় সমালোচনা করার দরকার আছে বলে আমার মনে হয়েছে, এবং সেই সমালোচনাটা আমাদের সবার মিলেই করতে হবে। দিল্লির এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া। আমরা জেনেছি সোশ্যাল মিডিয়ার প্রচারণা থেকে আমাদের বন্ধুরা অনেকে প্রচার করেছেন, অনুষ্ঠানটির পরেও অনেকে প্রচার করেছেন। প্রায় 52টি দেশের সাংবাদিকদের সামনে এই প্রথম শেখ হাসিনা বক্তব্য রাখলেন। ইজ দ্যাট ফ্যাক্ট? কিংবা আগে থেকে বলা হয়েছিল যে শেখ হাসিনা এই প্রথমবারের মতো সামনে আসছেন। ওয়াজ দ্যাট ফ্যাক্ট? যারা এই প্রচারটা করেছেন, আমার ধারণা যে যারা এই আলোচনাটা ছড়িয়ে দিয়েছেন তারাও জানতেন যে শেখ হাসিনা সেখানে ফিজিক্যালি অ্যাটেন্ড করবেন না, কারণ তিনি করতে পারেন না এই সময়টায়। সেই নানা রকম সিকিউরিটি কনসার্ন, নানা রকম বিষয় আছে, সেগুলো তাকে ফলো করতে হয়। তারপরেও কিন্তু আমরা এটিকে প্রচার করে দিয়েছি যে তিনি প্রথম সামনে আসবেন, কথা বলবেন। আরও একটি প্রশ্ন করি। আয়োজকরা এই অনুষ্ঠানটির নাম দিয়েছিলেন প্রেস কনভারসেশন উইথ, বলে তারা অনেকের নাম দিয়েছে সেখানে। তিনজন সাবেক মন্ত্রী, একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, আমাদের রোকেয়া প্রাচী, অভিনেত্রী, তারা সবাই ছিলেন। তাদের সঙ্গে একটা প্রেস কনভারসেশন, তার সঙ্গে শেখ হাসিনারও একটি ছবি ছিল, সেই আমন্ত্রণপত্র ফ্লায়ার যেটি ফেসবুকে প্রচার করা হয়েছে। কিন্তু এটি শেখ হাসিনার প্রেস কনফারেন্স ছিল না, কারণ শেখ হাসিনা যদি প্রেস কনফারেন্স করেন সেই প্রেস কনফারেন্সে আর কারো বক্তব্য রাখার থাকে না, কারণ তিনিই কথা বলবেন। শেখ হাসিনার প্রেস কনফারেন্স মানেই তো একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সবার আগ্রহের বিষয়। আচ্ছা বলুন তো, এই যে অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার পর মেজর ইন্টারন্যাশনাল নিউজ আউটলেটে কোথায় কারা এটিকে কভার করেছে, কোথায় খবর হয়েছে? হিন্দুস্তান টাইমস করেছে, ইন্ডিয়ান এক্সপ্রেস করেছে, এনটিটিভি করেছে, ভারতীয় বেশ কিছু মিডিয়া করেছে অফকোর্স। বাট আপনি 52 দেশের সাংবাদিকদের, বিদেশি সাংবাদিকদের সামনে যখন বক্তৃতা করেন এবং প্রচার করেন শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, তখন কিন্তু আমরা এক্সপেক্ট করি বা সাধারণ মানুষের মনে প্রত্যাশাটা তৈরি হয় যে তাহলে কোথায় বিদেশি মিডিয়ায় সেই খবর কোথায়? এবং যদি বিদেশি মিডিয়ায় সেই খবরটি না থাকে, তখন কিন্তু মানুষ যদি ভাবে ও কেউ কি তাকে তাহলে পাত্তা দিল না, যদি সেই ভাবনাটা কারো মনে তৈরি হয়, তাকে আপনি দোষ দিতে পারেন না। আমরা অনুষ্ঠানের পরেও বলছি যে এই প্রথম তিনি কি জনসম্মুখে বক্তৃতা করলেন? নো, তিনি জনসম্মুখে বক্তৃতা করেননি, তার একটি রেকর্ড বাজিয়ে শোনানো হয়েছে, এবং তার এই রেকর্ডের বক্তৃতাটি তো প্রথম নয়। হ্যাঁ, ইন্ডিয়ান এক্সপ্রেস একটি টার্ম ব্যবহার করেছে, তারা বলছে দ্য ফার্স্ট অডিও রেকর্ডেড স্পিচ, সেটা হচ্ছে ইন্ডিয়ান অডিয়েন্সের সামনে। দ্যাটস কারেক্ট, কারণ তিনি এই প্রথম তার বক্তব্য ইন্ডিয়ান অডিয়েন্সের সামনে, একদম স্পেসিফিক্যালি ইন্ডিয়ান অডিয়েন্স, যেখানে এই অনুষ্ঠানটা সব উপস্থিত যারা ছিল তারা সবাই তো ইন্ডিয়ান অডিয়েন্স, ভারতীয় সাংবাদিক। তারা ফরেন নিউজ মিডিয়ার জন্য তারা কাজ করেন, বেসড ইন নিউ দিল্লি, বেসড ইন ইন্ডিয়া, তারা ইন্ডিয়ান ফলে এই ইন্ডিয়ান অডিয়েন্সের উদ্দেশ্যে সরাসরি তার প্রথম বক্তব্য, কিন্তু এটি তিনি সরাসরি দেননি, সেটি আপনিও জানেন, আমরাও জানি, সেটি একটা রেকর্ডের বক্তব্য। এবার আমরা একটু এই বক্তব্যটার দিকে আমরা একটা নজর দেব। দুটি বক্তব্য সেখানে প্রচার করা হয়েছে, একটি ইংরেজিতে, একটি বাংলাতে। খেয়াল করবেন যে বাংলা যে বক্তৃতাটি, সেই বক্তৃতাটির ভাষা কম্পারেটিভলি সফট, কিন্তু ইংরেজি বক্তৃতাটিতে এমন কিছু ভাষা ব্যবহার করা হয়েছে সেটি আসলে মেঠো বক্তৃতার ভাষা। আপনি কোনো ফরেন জার্নালিস্টদের সঙ্গে কথা বলবেন, ফরেন ডেলিগেটদের সঙ্গে, শেখ হাসিনার পর্যায়ের কোনো লিডার যখন কথা বলবেন, এতগুলো আক্রমণাত্মক
শব্দ তিনি নিশ্চয়ই ব্যবহার করবেন না, বা করা শুভন কিনা সেটাও তিনি নিশ্চয়ই একটা থট দেবেন। যেমনটি বাংলা যে বক্তৃতাটুকু আছে সেই বক্তৃতাটুকু কিন্তু অতটা অ্যাগ্রেসিভ না যতটা ইংরেজি বক্তৃতাটি। আচ্ছা, আমি ইংরেজি বক্তৃতাটি দিয়ে যদি শুরু করি, আপনি যখন প্রেস কনফারেন্স বলেন বা আপনি একটা অডিয়েন্সের জন্য যখন বক্তৃতা করবেন, তখন তো আপনি তাদেরকে অ্যাড্রেস করবেন। এবং প্রথমবারের মতো যদি শেখ হাসিনা একটা ফরেন অডিয়েন্সের সামনে বক্তৃতা করছেন, তখন তিনি প্রথমত তাদেরকে অ্যাড্রেস করবেন, তাদেরকে গ্রিট করবেন, তাদেরকে উইশ করবেন না। কিন্তু বক্তৃতাটা শুরু হয়েছে কিভাবে? বক্তৃতাটা শুরু হয়েছে কিন্তু মাই বিলাভড কান্ট্রিম্যান, দিস ইজ শেখ হাসিনা স্পিকিং। এখন এই কান্ট্রিম্যান কারা? ইন্ডিয়ান অডিয়েন্স তার কান্ট্রিম্যান না, তার কান্ট্রিম্যান হচ্ছে বাংলাদেশি পিপল। তাহলে কি তিনি বাংলাদেশিদের উদ্দেশ্যে বক্তৃতাটা করছেন? ওইখানে কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? ইংরেজি বক্তৃতাটার মাঝখানে কিংবা একদম শেষ হওয়ার আগে আবার আছে যে মাই ডিয়ার হার্ড ওয়ার্কিং প্যাট্রিয়টিক পিপল অফ বাংলাদেশ। এবার একেবারে স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে বাংলাদেশের হার্ড ওয়ার্কিং পরিশ্রমী দেশপ্রেমিক জনগণ, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন। এবং সেখানে কিন্তু তিনি একটা বিবরণ দিচ্ছেন যে গত 12 মাসে, এখন কিন্তু 18 মাস হয়ে গেছে অলমোস্ট, তাই না? তাহলে শেখ হাসিনা 12 মাসের বিবরণ দিচ্ছেন। তাহলে কি এই যে বক্তব্যটি যেটি প্রচার করা হয়েছে এটি আরও আজ থেকে প্রায় 6 মাস আগে তৈরি করা হয়েছিল? এই প্রশ্নটি কিন্তু আসে। নাকি অন্য কোনো ওখানের বক্তৃতা, জাস্ট মানে শেখ হাসিনার বক্তৃতা বলে এখানে চালিয়ে দেওয়া হয়েছে? একেরূপ যদি বাংলা বক্তৃতাটি থেকে, সেখানেও কিন্তু কোনো অ্যাড্রেস নেই, কোনো কিছু নেই। শুরুই হয়েছে ইউনুসকে আক্রমণ করে, ইউনুস কীভাবে আওয়ামী লীগকে ব্যান করে, কীভাবে নিষিদ্ধ করে। আপনি একটি যখন ফরেন অডিয়েন্সকে আপনি তাদেরকে তো অ্যাড্রেস করবেন, আবারও একই কথা, সেই সব কিছু নেই। তাহলে প্রবলেমটা কোথায়? এই দুটো অডিও কি এই প্রোগ্রামের জন্য তৈরি করা হয়নি? বা এটি নতুন কোনো রেকর্ডেড নয়, পুরনো কোনো বক্তৃতা থেকে জাস্ট কেটে এনে সামনে এখানে দিয়ে দেওয়া হয়েছে? যদি সেটি হয়ে থাকে, আমি মনে করি যারা করেছেন তারা ভয়াবহ রকমের অন্যায় করেছেন, অপরাধ করেছেন। কারণ শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, একটি রাজনৈতিক দলের প্রধান। এই সময়ে যখন তিনি ফরেন মিডিয়ার সঙ্গে কথা বলবেন, তার অত্যন্ত সুচিন্তিত বক্তব্য থাকা উচিত, তার স্পেসিফিক বক্তব্য থাকা উচিত। জাস্ট এক জায়গা থেকে এনে কেটে চালিয়ে দিয়ে বললাম তিনি কথা বলেছেন, যদি সেটি কেউ করে সেটি অন্যায় করেছেন, তাতে শাস্তি হওয়া উচিত। আপনি যদি শেখ হাসিনাকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনারও দাবি করা উচিত যে এই কাজটি যারা করেছে তাদের শাস্তি হওয়া উচিত। কারণ এই যে বক্তৃতাটি বাজানো হয়েছে, সেই বক্তৃতাটি এই ধরনের একটি প্রোগ্রাম যেখানে ফরেন অডিয়েন্স, সেই ফরেন অডিয়েন্সের জন্য মোটেও উপযোগী এটি বক্তৃতা ছিল না। এটা আমি আমার মতো করে বললাম, আপনাদের ভিন্নমত থাকলে সেটিও আপনারা জানাতে পারেন। নির্বাচনের আর মাত্র 3 সপ্তাহ বাকি আছে। 3 সপ্তাহ আগে আপনি যখন বক্তৃতা করবেন, তখন আপনি এবং ফরেন অডিয়েন্সকে যখন প্রেসকে যখন কথা বলবেন, তখন আপনি অবশ্যই আপনার পেছনের ইতিহাস, ব্যাখ্যা, বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, সামনে নির্বাচনে আপনার অবস্থান কি, আপনি সেই কথা বলবেন। আপনি কেবলমাত্র ইউনুসকে গালিগালাজ আক্রমণ করেই দিলে তো সেটি তো আপনি রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা, ফরেন মিডিয়ার উদ্দেশ্যে বক্তৃতা না। তাহলে এই অডিওতে আর কি আছে? আর যে 3 সপ্তাহ পরে যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে কি কোনো দিক নির্দেশনা আছে? হ্যাঁ, তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। কীভাবে তিনি নিষিদ্ধ করে তিনি ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করেছেন যে কোনো একটি আসনে শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু জনগণ অন্তত এই বক্তৃতায়, তিনি অন্য কোথাও হয়তো বলে থাকতে পারেন, কিন্তু এইখানে নির্বাচনে যাবে না, ভোট দেবে না, আওয়ামী লীগের পজিশন কী হবে, সেই সব তিনি কিছু বলেছেন? বাংলা ইংরেজি দুটি অডিওর কোথাও কিন্তু সেটি আমরা পাইনি। তাহলে আমরা এটিকে নিয়ে এত উচ্ছ্বাস কেন দেখাচ্ছি? কেন বলছি যে এটি প্রথম তিনি এই ক্ষমতা হারানোর পর প্রথম জনসম্মুখে বক্তৃতা দিলেন? এই ধরনের অপপ্রচার, আমি অপপ্রচারই বললাম, কেন করছি? অনেকে প্রশ্ন করেছেন যে মাত্র কয়েকদিন আগে সজীব ওয়াজেদ জয় যে একটি ইন্টারভিউ দিয়েছেন আল জাজিরাতে, যে ইন্টারভিউটি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে খুবই উজ্জীবিত করেছে এবং জয়ের ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল হয়েছে, তাকে ভবিষ্যতের নেতা হিসাবে মানুষ গ্রহণ করতে শুরু করেছে। ঠিক তার পরপর এই বক্তৃতার যেটি বাজানো হয়েছে সেটি কিন্তু একটু কন্ট্রাডিক্ট করেছে। সেটি অনেকটা তার তুলনায় যদি আমরা কম্পেয়ার করি, সরি টু সে, একটু ডাউনগ্রেডেড হয়েছে। জয় বলেছিলেন যে শেখ হাসিনা অবসরে যাবেন। এখন তার বক্তব্যের পর যখন সাংবাদিকদের সামনে শেখ হাসিনার বক্তব্য উপস্থাপন করা হয়, সেখানে কিন্তু এই ব্যাপারেও তার একটা ব্যাখ্যা থাকার কথা আমাদের মনে। আমি অ্যাজ এ নিউজম্যান, আমার মনে তো এই কৌতূহলটা জেগেছে, এই বিষয়ে কি তিনি কোনো কথা বলেছেন?
দুটো ভিডিওর কোথাও কিন্তু আমরা সেটি পাইনি। ফলে এক ধরনের একটা প্রচার অপপ্রচারও শুরু হয়েছে যে ও দুইজনের মধ্যে কিন্তু লেগে গেছে, কারণ জয় বলছে তিনি আর রাজনীতিতে থাকবেন না, কিন্তু তিনি রাজনৈতিক কথাবার্তায় বলেছেন, তিনি সরকারকে উৎখাতের দাবি জানিয়েছেন। তার মানে দে আর ইন কনফ্লিক্ট। এই যে সমালোচকদের এই সমালোচনাটা করার সুযোগ আপনারা করে দিয়েছেন, যারা এই অডিওটা সিলেক্ট করেছেন তারা, এই দায় দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। এখন আসি যে এই অনুষ্ঠান থেকে 5 দফা নির্দেশনা বলি বা একটা প্রস্তাবনা শেখ হাসিনা উল্লেখ করেছে, প্রকাশ করেছেন, প্রচার করেছেন। এই 5 দফা কি এই সময়ে দেওয়ার মতো বিষয়? মানে এখনকার যে পরিবেশ পরিস্থিতি তার সঙ্গে কি এটি মানে খুবই রিলেভেন্ট? অবৈধ ইউনূস প্রশাসনের অপসারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এটি হচ্ছে তার 1 নম্বর। সো যেটি বলছে, যেটা ইন্ডিয়ান পত্রিকাগুলো হেডলাইন করেছে যে শেখ হাসিনা ইউনূসকে উৎখাতের আহ্বান জানিয়েছেন। আপনি নির্বাচনের 3 সপ্তাহ আগে উৎখাতের আহ্বান জানাচ্ছেন। উৎখাতটা কিভাবে করবেন? কে উৎখাত করে দিবে? আপনার আন্দোলন করতে হবে। তাহলে আন্দোলন করার আগের প্রক্রিয়াগুলো, আপনি তো আন্দোলন করেই আসছেন শেখ হাসিনা, তাহলে আন্দোলনের আগের প্রক্রিয়াগুলো সেগুলো কি হবে না? নাকি শুধু জাস্ট একটা 3 সপ্তাহকে ডাক দিয়ে দিলে আন্দোলন হয়ে যাবে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে বলে আপনারা মনে করছেন, বিশ্বাস করছেন? বাকি যে 4টি আছে সেই 4টি খুবই যৌক্তিক, সাধারণ দাবি: সন্ত্রাস বন্ধ করা, নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু 5 নম্বরে যে কথাটি বলা হয়েছে, এটি নিয়ে তো গত 1 বছর ধরে এটি মানুষের মুখে মুখে তুলে দেওয়ার দরকার ছিল যে বিগত 1 বছরের ঘটনার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত। এটি তো আরও বেশি করে, এটি আরও আগেই আসা দরকার ছিল। বাট অ্যাগেইন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। আমিও মনে করি যে শুধু মানে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড যেগুলো ঘটেছে, সহিংসতা ঘটেছে, সেই সময়কের সঙ্গে সঙ্গে আগস্ট পরবর্তী যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, সন্ত্রাস হয়েছে, তারও জাতিসংঘ কিংবা একটা আন্তর্জাতিক পর্যায়ের একটি তদন্ত দরকার। সেই বিষয়টি একটি খুবই ভালো দিক আমি মনে করি। কিন্তু সামগ্রিকভাবে আমরা যদি পুরো বক্তৃতাটির দিকে তাকাই, পুরো অনুষ্ঠানটির দিকে তাকাই, দেখেন যেভাবে এটিকে বলা হয়েছে যে শেখ হাসিনার প্রেস কনফারেন্স, নো, ইট ওয়াজ নট। কারণ শেখ হাসিনা যেখানে প্রেস কনফারেন্স করবেন সেখানে নৌফেল কিংবা আরাফাত কিংবা মোমেন কিংবা রোকেয়া প্রাচী কিংবা কি যেন মিল্লাত, আর কারো সেখানে মঞ্চে বক্তৃতা করার কোনো বিষয় না, কারণ তিনিই কথা বলবেন। কিন্তু আয়োজকরা এটির নাম দিয়েছিল প্রেস কনভারসেশন উইথ মোমেন, আরাফাত, নৌফেল, রোকেয়া প্রাচী, সিদ্দিক, মাসুম বিল্লাহ। সো এদের সঙ্গে হচ্ছে প্রেস কনফারেন্স, এবং সেখানে শেখ হাসিনার তাহলে আমরা এটাকে কেন শেখ হাসিনার প্রেস কনফারেন্স বানিয়ে দিলাম বলে প্রচার করলাম? এটা তো শেখ হাসিনার প্রেস কনফারেন্স ছিল না। আর শেখ হাসিনার প্রেস কনফারেন্স হলে সেই প্রেস কনফারেন্সের আউটকাম কি? এখন আমরা কি আউটকাম অডিয়েন্সের সামনে, জনগণের সামনে দিচ্ছি? আমার মনে হয় যে দেখেন, একটা বছরের মানে বেশি সময় হয়ে গেছে, তাই না? প্রায় 18 মাস হয়ে গেছে। সো এই যে এত দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ বাইরে আছে, সারা দেশে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী অবর্ণনীয় নিপীড়ন নির্যাতনের মুখে আছে, বাড়ি ছাড়া আছে, অর্থনৈতিক কষ্টে আছে। কালকেই দেখলাম যে ছাত্রলীগের কোনো একজন নেতা জেলখানায় আছে, তার স্ত্রী আত্মহত্যা করেছে সন্তানকে মেরে। কীরকম একটা পরিস্থিতি হয়ে থাকলে এরকম একটা ঘটনা হতে পারে? এইরকম একটি মানে সময়ে আমরা আমাদের দায়িত্ব কি? আওয়ামী লীগের দায়িত্ব কি? আওয়ামী লীগের ভূমিকাটা কি? মাঝখানে আওয়ামী লীগ হরতাল কর্মসূচি, বিভিন্ন রকম কর্মসূচি, মিছিল ডাকতে শুরু করেছিল। আমি তখন আমার আলোচনায় বলেছি যে নো, দিস ইজ নট দ্য ওয়ে, এটা সময় না। এখন কিন্তু আওয়ামী লীগের যারা পলিসি মেকার তারা নিজেরাও এখন বলেন যে না, এখন আর মিছিল মিটিংয়ের দরকার নেই, আমাদেরকে অন্যভাবে কাজ করতে হবে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো, সে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা খুব প্রবলভাবে সেটার যে আমরা আমাদের যে একটা চাপ তৈরি করা, সেই চাপ তৈরিও কিন্তু আওয়ামী লীগ করে উঠতে পারেনি। কারণ হচ্ছে যে ঠিক সেইভাবে পরিকল্পিতভাবে প্ল্যান করে কোথায় কখন কি করতে হবে, এটা আমার কাছে মনে হয়েছে। আমি আউটসাইডার হিসাবে, একজন মানে গণমাধ্যম কর্মী হিসাবে, রাজনীতি আপনারা আমাদের যেটা ভালো বুঝেন, কারণ আপনারা রাজনীতিটা করেন। কিন্তু আমরা যারা বাইরে থেকে কথা বলি, আমাদের কথা আমরা বলবো, আপনারা পছন্দ হলে গ্রহণ করবেন, পছন্দ না হলে বকা দিবেন, বকা দিয়ে ফেলে দেবেন, দ্যাটস ওকে, আই ডোন্ট মাইন্ড। কিন্তু আমরা আমাদের ফিলিংসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে বলেন যে ভাই, আওয়ামী লীগকে তো খুঁজে পাওয়া যায় না। আপনি এত বড় একটা ঘটনার পর, ক্ষমতা হারানোর পর, আপনি বসে আপনার একটা অ্যানালাইসিস বিশ্লেষণ করে আপনি একটা ভাবে তো সামনে এগোবেন। অ্যাজ ইফ কোনো কিছুই ঘটেনি, সেই পুরোনোভাবেই
এই যে চলছে, এবং এখন এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যে একটা মানে ঘটলো একরকম, আপনারা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে কর্মীদেরকে উৎসাহিত করলেন, উজ্জীবিত করলেন, দুদিন পরে তারা দেখলো ও তাহলে তো ঠিক না। এতে হয় কি, আস্থা নষ্ট হয়, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এবং এরকম একটা দুঃসময় যদি কর্মীরা ফ্রাস্ট্রেটেড হতে থাকে, তাদেরকে আর তো পরে আর উজ্জীবিত করা যায় না। আমার মনে হয় যারা আওয়ামী লীগ নিয়ে ভাবেন, নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তারা এই বিষয়গুলো ভাববেন।